সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আশা করি সকলে কুশল মঙ্গলে সবাই আছো। আমরা নতুন একটা চ্যাপ্টারে আজকে আমরা চলে আসছি, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। হ্যাঁ, কোঅর্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জ্যামিতিতে নতুন একটা চ্যাপ্টারে চলে আসছি আমরা। এই স্থানাঙ্ক জ্যামিতি ইংলিশে বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সূত্রটা আগেই শিখেছিলাম। হ্যাঁ, এটা যদি x1 y1, এটা যদি x2 y2 হয়, আমরা আগেই শিখেছি এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কি শিখেছিলাম? দূরত্ব সমান √ x1 - x2 তার হোল স্কয়ার যোগ y1 - y2 তার হোল স্কয়ার। এটা আমরা আগেই শিখেছি। এইটা তো এবার কাজে লাগবে। এর সঙ্গে এবার আমরা নতুন আরো কিছু শিখব। তাহলে এটা মাথায় ঢুকলো সবার, যে যাদের রিমাইন্ড করে দিচ্ছি, যারা অনেক মনে নাই হয়তো, যে দুটো বিন্দু আছে তাদের মধ্যে দূরত্ব বের করার সূত্র হলো x1 - x2 √ আসবে তার হোল স্কয়ার যোগ y1 - y2 তার হোল স্কয়ার। হ্যাঁ, এটা আমরা আগেই শিখে এসেছি। এবার এই চ্যাপ্টারে আমরা নতুন কিছু শিখব, সেটা হচ্ছে দেখাচ্ছি। দেখো, এই একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, আর ধরো একটা সমদূরত্বে চারটি বিন্দু আছে। আমি এগুলাকে যোগ করলাম। এটা এ, এটা যদি বি, এখান থেকে এই দূরত্ব সব সমান। এটা ধরো পি, এটা কিউ আছে তো। তাহলে এখানে দেখো, খুব ধারণাটা স্পষ্ট হওয়া দরকার, নাহলে কিন্তু পরে খুব অসুবিধা হয়ে যাবে। আমি কি বলতে চাচ্ছি দেখবে, ভালো করে মন দিয়ে দেখবে ব্যাপারটাকে, যে এবি সরলরেখাকে দেখো পিও বিভক্ত করেছে, কিউও বিভক্ত করেছে। আচ্ছা, পিটাও দেখো ভিতরে থেকে বিভক্ত করেছে বলে অন্তর্বিভক্ত করেছে, কিউও ভিতরে থেকে বিভক্ত করেছে বলে অন্তর্বিভক্ত করেছে। কিন্তু তাদের অন্তর্বিভক্ত করার অনুপাতটা আলাদা। যেমন পি বিন্দু এই এবি বিন্দুটা এবি কে কি অনুপাতে বিভক্ত করছে? 1:2। দেখো এখানে এদিকে দুভাগ, এদিকে এক ভাগ। তাহলে পি বিন্দুটি এবি কে কি অনুপাতে কিছু 1:2 অনুপাতে বিভক্ত করছে। এটা মাথায় ঢুকেছে সবার, যে এই পি বিন্দুটা এর সাপেক্ষে এক ঘর রাখছে আর বি এর সাপেক্ষে ক ঘর রাখছে? 2 ঘর। সেজন্য এটা কি অনুপাত হবে? 1:2। কিন্তু যদি বলি কিউ বিন্দুটি এবি কে কি অনুপাতে বিভক্ত করছে? দেখো কিউ বিন্দুটা এবি কে, তাহলে এদিকে ক ভাগ রাখছে? 2 ভাগ, এদিকে 1 ভাগ। তার মানে এটা হবে কত? 2:1 অনুপাত। হ্যাঁ, তাহলে দেখো একই সরলরেখাকে মাঝে কোনো বিন্দু একটা 1:2 অনুপাতে বিভক্ত করছে, একটা 2:1 অনুপাতে। কিভাবে হলো ব্যাপারটা বুঝতে পারলে সবাই? তাহলে এই বিন্দুটা যখন বিভক্ত করছে তখন 1:2, এটা 2 ভাগ, আর যখন এই বিন্দুটা বিভক্ত করছে তখন এটা 2 ভাগ 1 ভাগ, মানে 2:1। এটা অন্তর্বিভক্ত ব্যাপার গেল। হ্যাঁ, এছাড়াও আরেকটা জিনিস আসছে বহির্বিভক্ত। সেটা আমরা এতদিন শিখিনি, এবার কিন্তু একটু জানবো এই সম্পর্কে। বহির্বিভক্ত জিনিসটা কি? ধরো এ সমদূরত্বে 3টে বিন্দু আছে, এটা বি। আচ্ছা, এর বাইরে এটা পি বিন্দু আর এটা হচ্ছে কিউ বিন্দু ধরো। আচ্ছা, বাইরের বিন্দু এটা। এবার এ যদি এই সরলরেখার উপরে আছে, কিন্তু সরলরেখাটা এখান থেকে এইটুকু, তাহলে এবি সরলরেখাকে কি পি বিন্দু কোনো বিভক্ত করছে? এমনি অন্তর্বিভক্ত করছে না, কিন্তু কি বিভক্ত করছে? এটা বহির্বিভক্ত করছে। কি অনুপাতে? পি বিন্দুটা দেখো এবি সরলরেখাকে, এটা যদি আমি যোগ করে দিই, তাহলে এইটা 1 ভাগ 1 ভাগ 1 ভাগ 3 ভাগ। তাহলে এবি সরলরেখাকে পি বিন্দু। আচ্ছা, খেয়াল করে দেখো এখান থেকে এ থেকে পি এর দূরত্ব কত? 1, 2, 3 ভাগ, 3:2। আচ্ছা, বি থেকে বি এর দূরত্ব কত? 1 ভাগ, তাহলে 3:1 অনুপাতে কি বিভক্ত বলবো এটাকে? পি বিন্দুটা যেহেতু এবি এর বাইরে অবস্থিত, এটাকে বলা হবে বহির্বিভক্ত। তাহলে বহির্বিভক্তের ধারণাটা মাথায় ঢুকলো সবার,
যে এবি সরলরেখার মধ্যখানে যদি বিন্দুটা না হয়ে যদি বাইরের কোনো বিন্দু হয় তাহলে সেটাকে কি হবে, বহির্বিভক্ত হবে। এবং সেটা কিভাবে হবে, এর থেকে একবার পি এর দূরত্ব সেটা প্রথমে হবে আর বি থেকে পি এর দূরত্ব পরে হবে। হ্যাঁ, সেটা হলো 3:1, এখানে 3:1, যদি এই দূরত্বগুলো সব সমান থাকে। হ্যাঁ, দূরত্বগুলো যদি সমান থাকে তাহলে এই ঘটনা ঘটবে। আর যদি বলে কিউ বিন্দু এবি কে কি অনুপাতে বিভক্ত করছে, তাহলে দেখো 1:1 অনুপাতে, এটা অন্তর্বিভক্ত। কিউ যেহেতু এবি এর মধ্যে অবস্থিত, এটা অন্তর্বিভক্ত, আর বাইরে হলে এটা কি হচ্ছে, বহির্বিভক্ত বলা হয়। হ্যাঁ, এবার এখান থেকে আমরা কতগুলো জিনিস জানবো। এ যদি স্থানাঙ্ক x1 y1 হলো আর বি এর স্থানাঙ্ক x2 y2, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত? আচ্ছা আমরা এখানে কি বিন্দুটা এখন ধরছি না, ধরো বা কত দূরত্বে আছে জানি না, তা আমরা ধরে নিচ্ছি এই এ থেকে এই দূরত্বটা m, আর এখান থেকে ডি হচ্ছে x2 y2, এই দূরত্ব হচ্ছে কত, n। তাহলে কি অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে, দেখো m:n অনুপাতে বহির্বিভক্ত হচ্ছে, তাই হচ্ছে তো। পি বিন্দু এবি সরলরেখাকে m:n অনুপাতে বহির্বিভক্ত করছে, তাই করছে তো। আর পি বিন্দুটা যদি ভিতর হয় তাহলে অন্তর্বিভক্ত হবে। তাহলে আমি এবার অন্তর্বিভক্ত জিনিসটা দেখাই। এবার অন্তর্বিভক্ত সেটাকে প্রথমে আলোচনা করে তারপরে বহির্বিভক্তে যাব। এ বিন্দু, এটা বি বিন্দু, মাঝে ধরো কোথাও যে কোনো পজিশনে একটা পি একটা বিন্দু, তা এখান থেকে এই দূরত্বটা m, এটা n। তাহলে এটা যদি স্থানাঙ্ক x1 y1 হয় আর x2 এটা y2 হয়, তাহলে অতএব পি বিন্দু স্থানাঙ্ক সূত্র হচ্ছে m x2 প্লাস n x1 বাই m প্লাস n, এটা ভুজ হলো। আর m y2 প্লাস n y1 বাই m প্লাস n, এটা হলো কোটি, মানে y স্থানাঙ্ক, তাই তো। তাহলে m বিন্দু, এই p বিন্দুটা এবি সরলরেখাকে যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেই ক্ষেত্রে m বিন্দু স্থানাঙ্ক কি হবে, এই p বিন্দু স্থানাঙ্ক কত হবে, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর এটা হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা কি বিভক্তের ক্ষেত্রে হচ্ছে, এটা অন্তর্বিভক্তের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু পরিবিভক্তের ক্ষেত্রে সেটা কি হবে, আবার পাল্টে যাবে, কিন্তু মানে বহির্বিভক্তের ক্ষেত্রে সেটা আমি পরে বলছি। তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রে যদি এবি সরলরেখাকে পি বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে আর a এর স্থানাঙ্ক x1 y1 আর b এর স্থানাঙ্ক x2 y2 হয়, তাহলে সেক্ষেত্রে পি বিন্দু স্থানাঙ্কটা কি হবে, mx2 প্লাস mx1 বাই m প্লাস n আর my2 প্লাস my1 বাই m প্লাস n। এটা মনে রাখবে সবাই। এটা হচ্ছে অন্তর্বিভক্তের সূত্র। হ্যাঁ, এবার পি বিন্দুটা যদি এখানে না হয়, পি বিন্দুটা ধরো এবি সরলরেখার বাইরে অবস্থিত হলো, এখানে পি, সেক্ষেত্রে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে m, আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত, n। তখন এটা বহির্বিভক্ত হলো কি অনুপাতে, m:n অনুপাতে বহির্বিভক্ত। এবার তাই তো। সেক্ষেত্রে বহির্বিভক্তের ক্ষেত্রে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে, একই রকমই, শুধু মাঝে আসবে কি mx2 মাইনাস nx1, মাইনাস আসবে, হ্যাঁ, বাই m মাইনাস n, নিচেও মাইনাস আসবে, কমা my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। তাহলে একই রকমেরই সূত্র দুটো, একটার ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস হচ্ছে উপরে নিচে দুটোতেই, এখানে হচ্ছে উপরে নিচে দুটোতেই কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এটা বহির্বিভক্তের ক্ষেত্রে, এটা অন্তর্বিভক্তের ক্ষেত্রে। বাস, সূত্র দুটো হলে এই সূত্র দুটো দিয়ে আমাদের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। আর একটা জেনে রাখি, x1 y1 ও x2 y2 এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, এটা খুব সহজ সূত্র। সেটা হচ্ছে x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2।
এটা হচ্ছে মধ্যবিন্দু। এই তিনটে সূত্র দিয়ে আমাদের যত অঙ্ক এখানে হয়ে যাবে। আর প্লাস সঙ্গে আগে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র যেটা √x1 - x2 তার হোল স্কয়ার যোগ y1 - y2 তার হোল স্কয়ার, ওটাও কাজে লাগবে। আর এই তাছাড়া এই তিনটে নতুন সূত্র আমরা শিখলাম, এইগুলো দিয়ে আমরা এবার অঙ্কে চলে যাব, তাই তো? তাহলে এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, এটা অন্তর্বিভক্ত, এটা বহির্বিভক্ত, আর এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। দুটো বিন্দুর মধ্যে মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? দুটো বিন্দু দিয়ে দিল, সেখানে একটা x1 আর একটা x1 x2 আর x1 y1 আর x2 y2, তাদের মধ্যে দূরত্ব হবে সেটা আমরা শিখে দিলাম। তাহলে মুছে দিচ্ছি এগুলোকে। আমরা এবার একটু অনুশীলনীর দিকে চলে আসবো। আচ্ছা, কোষে দেখি 19, কোষে দেখি 19। আচ্ছা, একটাই দেখাচ্ছি আমি। কি বলেছে? 6 - 14 এবং -8 10 এই বিন্দুটাকে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করছে সেই বিন্দু স্থানাঙ্ক। 6 - 14 এবং -8 10 থেকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে বিভক্ত বিন্দু স্থানাঙ্ক সমান। সূত্রটা কি? mx2 + nx1 / m + n। যেহেতু অন্তর্বিভক্ত করছে তাহলে মাঝে যোগ চিহ্ন হবে, my2 + ny1 / m + n। হ্যাঁ, এটা হচ্ছে সূত্রটা। হ্যাঁ, এবার বলে রাখি, প্রথম দিকে আমাদের কিন্তু কোনটা x1 কোনটা x2 কোনটা m n এগুলো একটু গন্ডগোল লাগবে, আমি লেগে যেতে পারে। আমি তোমাদের একটা কি হচ্ছে এটা ছোট্ট করে এখানে নিচে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। হ্যাঁ, কোনটা x1 y1 কোনটা x2 y2 ধরবো। প্রথম বিন্দুটা এটা, সেজন্য এটা হবে x1, এটা y1, এটা x2, এটা y2, আর এটাকে বলা হবে m আর এটা হবে m। তাহলে সব কিছু বুঝতে পেরে গেলে কোনটা x1 কোনটা x2 কোনটা y1 কোনটা y2 কোনটা m কোনটা n সব পেয়ে গেলে এটা। এবার আমরা তাহলে মানগুলো পুট করে দিই, তাহলে আমাদের ওটা হয়ে যাবে। m এর মান কত এখানে? দেখো m এর মান কত? 3। এগুলো কিন্তু লিখতে হবে না। হ্যাঁ, আমরা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি কিন্তু নিচে লিখে নিলাম। হ্যাঁ, যাতে কি হয় তোমাদের বোঝাতে একটু সুবিধা হয় বা তোমাদের চোখের সামনে ভেসে ওঠে, মূর্ত হয় জিনিসটা। তাহলে m এর মান কত এখানে? দেখো m এর মান 3, তাহলে 3 × x2 কত? -8, ব্র্যাকেট ব্যবহার করব। এবার 3 × -8 প্লাস n কত হচ্ছে 4 × x1 কত আছে 6 বাই নিচে কত আসবে 3 + 4 কমা। আচ্ছা 3 আচ্ছা এবার y2 কত? y2 হচ্ছে 10, 3 × 10 + 4 × m হচ্ছে 4 y1 কত হচ্ছে -14, y1 হচ্ছে -14 বাই নিচে কত আসবে 3 + 4। জিনিসটা তাহলে বুঝতে পারলে সবাই? আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, খুব ভালো হয়। তাহলে যার যেটা মান বসিয়ে দিলাম, যেখানে যার যেটা মানটা বসিয়ে দিলাম। আরেকবার দেখে নিই, m হচ্ছে 3, m x2 হচ্ছে কত? -8 প্লাস n হচ্ছে 4 × x1 হচ্ছে কত? 6 বাই নিচে তো m + n হলো, এটাও সেই ক্ষেত্রে বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার সরল করলে আমাদের হয়ে যায় 3 × 8 -24 প্লাস 4 × 6 24 বাই নিচে 7, 3 × 10 30 -4 × 14 56 বাই 7। তাহলে এটা তো 0/7 হলো, আর এটা কত হয়ে যাচ্ছে -26/7। তাহলে বিন্দুটা কত? 0 কে তো কোন দিকে ভাগ করলে 0ই হয়, তারপরে 0, -26/7। তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক হবে কত? 0, -26/7।
আমরা ধরো অ্যান্সারটা দেখে নিচ্ছি, আমাদের ঠিক হলো না ভুল হলো, ক্যালকুলেশন ভুল আসতেই পারে, তো দেখে নেয় ভালো। 19 নম্বর, হ্যাঁ 0 মাইনাস 26-এর 7। তাহলে প্রথম অঙ্কটা বুঝতে পেরে গেলে সবাই, নিচে বিন্দু সবে সংযোজক সরলরেখাগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করবে, মানে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, এটা অন্তস্থভাবে বলেছে বলে অন্তস্থভাবে করলাম। হ্যাঁ, তাহলে একটা অন্তস্থভাবে দেখিয়ে দিলাম, দুয়েরটাও একই অঙ্ক, আমি তিনেরটা দেখাচ্ছি, তাহলে চারেরটাও একই অঙ্ক করে ফেলবে তোমরা। হ্যাঁ, কিভাবে করলাম বুঝতে পেরেছো এটা সবাই? চলে আসছি, দুয়ের একই অঙ্ক বলে আমি করালাম না, এটা তোমরা করে নেবে একবারে সেম অঙ্ক। আছে এবার বহিঃস্থভাবে বিভক্ত করেছে। হ্যাঁ, কি কি বিন্দু আছে, 3 নম্বরটা করাচ্ছি আমি, 4এরটা একই রকম ভাবে অঙ্ক হবে, তোমরা করে ফেলবে এটা। আচ্ছা, -1 2 এবং আর কি আছে 4 - 5, 4 - 5 3:2 অনুপাতে বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা একটু নিচে লিখি, স্থানাঙ্ক সূত্রটা কি? এবার বহির্বিভক্ত তাহলে mx2 মাইনাস, এবার mx1 বাই m মাইনাস n, কমা my2 মাইনাস ny1 বাই m মাইনাস n, ব্র্যাকেটে থাকলো। এবার একটা কথা বলে রাখি, এখানে আমি এগুলো লিখতে হবে না নিচে, কিন্তু তোমাদের প্রথম দিকে অঙ্ক করতে গিয়ে গুলিয়ে যাবে। হ্যাঁ, কোনটা x1 ধরবো, কোনটা x2 ধরবো, কোনটা m ধরবো, কোনটা n ধরবো, গুলিয়ে যেতে পারে প্রথম দিকে, সেই জন্য আমি একটু লিখিয়ে দিচ্ছি এখানে। এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা m, এটা n, তাহলে সব কিছু পেয়ে গেলাম। তাহলে এবার এগুলো মানটাকে আমরা পুট করে দেবো, তাহলে তো হয়ে যাবে m এর মান কত 3 ইনটু x2 হচ্ছে কত 4 মাইনাস n হচ্ছে কত 2 ইনটু x1 কত -1 বাই নিচে 3 মাইনাস 2, কমা m এর মান হচ্ছে 3 ইনটু y2 দেখো কত আছে, y2 হচ্ছে -5 মাইনাস n হচ্ছে 2 ইনটু y1 কত হচ্ছে 2 বাই নিচে কত হচ্ছে 3 মাইনাস 2। তাহলে প্রথম দিকে দেখবে এগুলো একটু গুলিয়ে যেতে পারে। হ্যাঁ, কোনটা x1 কোনটা y একটু উল্টোপাল্টা লিখে ফেলতে পারো, ওই জন্য একটু লিখে নিয়ে দরকার রুলেও লিখে নিতে পারো, নিচে লিখে নিয়ে সেগুলো পরে মুছে দেবে, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, দিয়ে তারপর এটাকে ক্যালকুলেশন করে নাও, তাহলে তো আমাদের নির্দিষ্ট যে উদ্দিষ্ট বিন্দুটা সেটা পেয়ে যাবো। 3 4 12 মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 কে 2, নিচেটা 1 হলো, 3 5 -15 -4 বাই 1, 14 বাই 1 মানে 14ই হলো এটা, কমা -19, 14 -19, বিন্দুটা স্থানাঙ্ক হয়ে গেল 14 -19, নিচে 1 মানে তো কোনো ভ্যালু থাকলো না, এটাই থেকে যাচ্ছে। হ্যাঁ, তার বিন্দুটা কত হয়ে গেল 14 -19। আমার 3-এর উত্তরটা তাহলে দেখে নিই একবার, ঠিক হলো কিনা। 14 -19, হ্যাঁ 14 -19। তাহলে বহির্বিভক্ত কিভাবে করতে হয় বা সেক্ষেত্রে কোনটাকে কি ধরতে হয় আমি তাহলে শিখিয়ে দিতে পারলাম নিশ্চয়ই। তাহলে 3-এরটা হলো 4-এরটা নিশ্চয়ই তোমরা করে নিতে পারবে, হয়ে গেল। এবার চলে আসছি আমরা 2-এর অঙ্কে। এবার তাহলে 1-এর একটা অন্তর্বিভক্ত দেখালাম, একটা বহির্বিভক্ত দেখালাম, এবার 2-এর অঙ্কে চলে আসছি আমরা। দুইয়ের এক একটাই করছি, একই রকম অঙ্ক দুটো হবে। নিচের প্রত্যেকটি বিন্দু সংযোজক সরলরেখাগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক কত। হ্যাঁ, তো এটাও সেই আমি সূত্র শিখিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি। ধরো 5 4 এটা কত এবং 3 - 4, 3 - 4
বিন্দু দুটির মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা, সূত্রটা কি শিখিয়েছিলাম? x1 যোগ x2 বাই 2 y1 যোগ y2 বাই 2, তাই তো শিখেছি। এবার এটা খুব সহজে হয়ে যাবে। এটা x সমান y1, এটা x2 y2। তাহলে x1 কত আসছে 5, x2 কত আছে 3 বাই 2। আচ্ছা, y1 কত হচ্ছে 4 আর y2 হচ্ছে -4 বাই 2। কি বুঝতে পারলে সবাই? তাহলে x1 হচ্ছে এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাই তো। প্রথমটাকে x1 y1, দ্বিতীয়টাকে কি বলা হয় x2 y2। সেই অনুপাতে মান বসিয়ে দিলাম। 5 আর 3 8 বাই 2, এটা 0 বাই 2, তার মানে এটা কত হলো 4 আর এটা কত হয়ে গেল 0, 4 0। তাহলে বিন্দুটা মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হয়ে গেল 4 0। খুব সহজে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করে নেওয়া যায়, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, শুধু মানটা পুরো করে দিলে হয়ে গেল। এখানে ক্ষেত্রে মাঝে কিন্তু যোগ চিহ্ন হবে সর্বদা। হ্যাঁ, তাহলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম। তাহলে 2 এর 2 এরটাও নিশ্চয়ই তোমরা পারবে করতে। আমরা 3 এর অঙ্কে চলে যাচ্ছি তাহলে এবার। আচ্ছা, 3 এর অঙ্কে কি বলেছে? 3 বিন্দুটি এত বিন্দুদের সংযোগ রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি। হ্যাঁ, আচ্ছা, এবার এটা উল্টো। একটা বিন্দু দিয়ে দিয়েছে যেটা দুটো বিন্দুকে কি অনুপাতে বিভক্ত করছে সেটাকে আমাদের বের করতে হবে। 3 এর অঙ্কের ক্ষেত্রে এই রকম ক্ষেত্রে ধরি m:n অনুপাতে বিভক্ত করেছে, m:n অনুপাতে বিভক্ত করেছে। হ্যাঁ, এবার আসল বিন্দু কি ছিল? 4 - 6 ও 3, 5। বিন্দু দুটি যে বিন্দুতে m:n অনুপাতে বিভক্ত হয় তা স্থানাঙ্ক। আচ্ছা, স্থানাঙ্কটা কি হবে? সূত্রটা কি? mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n, এই তো সূত্র। সেখানে দেখো এইটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। আর কিন্তু m:n টা মানে কত জানা নাই আমাদের। হ্যাঁ, তাই আমি m আর n তো যেমন আছে রেখে দেব, শুধু x1 y1 আর x2 y2 মানটা বসিয়ে দেব আমরা। তাহলে m * x2 হচ্ছে কত 3, এই যেটা x2, তাহলে আমি লিখে দিচ্ছি এটা x1 y1, এটা হচ্ছে x2 y2। এটা কিন্তু অঙ্কের মধ্যে তোমরা লিখবে না, তোমাদের আমি বোঝার সুবিধার জন্য প্রথম দিকেটা আমি লিখে দিলাম। প্লাস n, n হচ্ছে কত জানা নাই, x1 হচ্ছে কত 4 বাই m + n। আচ্ছা, এদিকেও তেমনি m * y2 কত 5, n * y1 কত 6 বাই m + n, এটি সমান 3m + 4n বাই m + n, 5m + 6n বাই m + n। তাহলে আমরা ওই বিন্দুটার স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? যে বিন্দুটা m:n অনুপাতে বিভক্ত করছে তার স্থানাঙ্ক পেয়ে গেলাম। কিন্তু দেখো আবার সেই বিন্দুর স্থানাঙ্কটা কত বলে দিয়েছে? 3:1 বলে, 3,1 তাই বলে দিয়েছে না? এই যে অঙ্কের মধ্যে প্রথমেই তো বলা আছে না 1:3, ওই 1,3 বিন্দু, 1,3 বিন্দু বলা আছে, তাই তো। তাহলে এবার আমরা কিন্তু দেখো এই যে বিন্দুটা যা সেম বিন্দু কিন্তু, তাই তো, একই বিন্দু। আমরা যে বিন্দুটা m:n অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক পেলাম, আবার m:n অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক তো বলাই আছে অঙ্কের মধ্যে 1:3 তাই বলা আছে। তাহলে শর্তানুসারে এই বিন্দু ভুজ সমান হবে, তাই তো। 3m + 4n বাই m + n সমান কত 1, বজ্র গুণন করে
3m প্লাস 4n সমান কত হয়ে গেল m প্লাস n। 3m মাইনাস m সমান n মাইনাস 4n। m গুলোকে বাম দিকে নিয়ে আসলাম, m গুলোকে ডান দিকে নিয়ে গেলাম, বিয়োগ করলে 2m সমান মাইনাস 3n হল, বা m বাই n সমান হলো মাইনাস 3 এর 2, বা m ইস টু n সমান কত হয়ে গেল মাইনাস 3:2। এবার এখানে ঘাবড়ানোর কিছু নাই, মাইনাস আসতেই পারে এখানে, হ্যাঁ অঙ্কগুলোতে কখনো মাইনাস আসবে কখনো মাইনাস আসবে না। এবার মাইনাস আসলে কি জিনিস আর মাইনাস না আসলে কি জিনিস? যদি মাইনাস আসে তাহলে m ইস টু n মানে 3:2 অনুপাতে কি হবে, বহির্বিভক্ত হবে মাইনাস আসলে। আর যদি প্লাস আসে তাহলে বুঝবো আমরা অন্তর্বিভক্ত হবে। হ্যাঁ, তাহলে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, কখনো এটা মাইনাস আসবে কখনো এটা প্লাস আসবে। আচ্ছা, আমরা কিন্তু এটাকে কাজে লাগালাম না, তাই তো? কাজে লাগাইনি, কিন্তু তোমার বাড়িতে পরীক্ষা করে দেখবে। এবার এটা হচ্ছে কোটির সঙ্গে এই কোটি সমান করে দেখবে। এটা বাড়ির কাজ তোমরা করবে, আমি বলে দিলাম, পরীক্ষা করার। হ্যাঁ, বাড়ির পরীক্ষা, বাড়িতে পরীক্ষা করে দেখবে। m plus 6n by m plus n সমান 3। এটাও করে দেখবে, বজ্রগণন করে দেখবে, এটাও m is to n অত কত আসবে মাইনাস 3:2। তোমাদের করতে হবে না এটা, হ্যাঁ এটা করতে হবে না এই অংশটা, আমি এটা পরীক্ষা করার জন্য, হ্যাঁ পরীক্ষা করে দেখবে এটা যে এটাতেও কত আসছে অনুপাতটা, সেটাও আসবে মাইনাস 3। তুমি যে কোনো একটা কাজে লাগাতে পারো, দুটো করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, হয় এটাকে শর্ত করে করবে অথবা এইটাকে শর্ত করে করবে। বুঝতে পারলে সবাই? যেখান থেকে করো না কেন এই অনুপাতটা m is to n কোনটা একই রকম অনুপাত আসবে, এবং যদি মাইনাস আসে তাহলে এটা বহির্বিভক্ত হবে। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে যে ওটা 3:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। তাহলে অতএব 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। যদি এটা প্লাস উত্তর আসতো তাহলে আমরা কি বলতাম, অন্তর্বিভক্ত কথাটা লিখতাম। যেহেতু মাইনাস আসছে আর সেক্ষেত্রে কিন্তু আমরা ওই মাইনাসটা লিখবো না কেন, হ্যাঁ সে 3:2 অনুপাতেই বহির্বিভক্ত করছে, এইটুকু জাস্ট এইটুকুই আমরা লিখবো এটাকে। আচ্ছা, তাহলে 3-এর অঙ্কটা হয়ে গেল। 4-এরটা আচ্ছা, আমরা চলে আসছি এবার 4 নম্বর অঙ্কে। কি বলেছে দেখি, 7-3 - 9-6 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমি একটা ছবি আঁকলে ভালো বুঝতে পারবে ব্যাপারটা। y অক্ষ তো এটা, আচ্ছা সরলরেখা ধরো এইরকম, তাহলে এই যে এখানে বিভক্ত হলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হয় বলো দেখি, 0, y ধরতে পারি আমরা একটা বিন্দুটার স্থানাঙ্ক 0, y। আর যদি x অক্ষ দ্বারা হতো তাহলে কিন্তু x, ছিল, তাই এই ধরনের একটা ধরতাম, তাই তো? তাহলে ধরি y অক্ষ দ্বারা কিভাবে আছে ভাষাটা, y অক্ষ দ্বারা সংযোজক সরল রেখাংশ, আচ্ছা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। এত বিন্দুতে সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। তাহলে y অক্ষ সরলরেখাংশ
ওয়াই অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হয়েছে। এবার দেখো y অক্ষের পরে, যেহেতু y অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে, তাহলে y অক্ষের পরে বিন্দুটার স্থানাঙ্কে কি আসবে? x স্থানাঙ্কটা 0 হয়ে যাবে, y স্থানাঙ্কটা কি হবে আমরা জানি না। yটা যা খুশি হতে পারে, আমরা যেটা জানি না বলতে পারবো না, কিন্তু x স্থানাঙ্কটা আমাদের শূন্য হবে। তাহলে আমরা কি করব? তাহলে নির্ণেয় বিন্দু ভুজ, শুধু ভুজটুকু বের করবো, কোটি বের করার দরকার নাই। তো ভুজ হচ্ছে কি mx2 প্লাস nx1 বাই m+n, তাই তো? m+n এই সূত্রে ফেলে দিচ্ছি। m এর মান কত? m এর মান জানা নাই। x2 কত? বিন্দু দুটো কি কি বলা আছে এখানে দেখো, বিন্দু দুটো 7, 3 আমি লিখে নিলে ভালো হতো। এখানে 7,3 আর একটা বিন্দু আছে কত? -9,6 আচ্ছা mx2 হচ্ছে -9 প্লাস nx1, এটা n হলো, nx1 হচ্ছে কত? 7 বাই নিচে কত আসবে? m+n তাহলে কত হয়ে গেল? -9m + 7n বাই m+n, তাই তো? তাহলে দেখো এই সেই বিন্দুটা আবার একটা ভুজটা কত? 0। তাহলে এই ভুজের সঙ্গে এই ভুজটা কি হবে? সমান হবে। এটাও ভুজ, এটাও ভুজ। এই ওই যে নির্দিষ্ট বিন্দুটা, এই বিন্দুটার ভুজটুকু বের করলাম, কোটি বের করতে গেলাম, কারণ কোটি বের করে সেখান থেকে আমরা কিন্তু কোনো ক্যালকুলেশন করতে পারবো না, কারণ এখানে তো কোটি কিছু জানি না। ভুজটা তো শূন্য হবে, মানে x স্থানাঙ্কটা তো শূন্য হবে, সেই জন্য x স্থানাঙ্কটা বের করলাম, অর্থাৎ ভুজ বের করলাম, দিয়ে শর্ত করে দেবো। আর কোটি বের করতে হবে না, মানে হ্যাঁ, শর্তানুসারে -9m + 7n বাই m+n সমান কত হবে? 0 হবে নিশ্চয়, বা -9m + 7n সমান 0, বা -9m সমান -7n, মাইনাস মাইনাস কেটে গেল, m/n সমান 7/9। তার মানে কত হয়ে গেল? m/n 7/9। কি অনুপাতে বিভক্ত হয়ে গেল? 7/9 অনুপাতে। তাহলে এক y অক্ষ দ্বারা বিন্দুটা 7/9 অনুপাতে। আমরা উত্তরটা লিখলাম না, হ্যাঁ, তোমরা লিখে নেবে যে অতএব ওই দুটো বিন্দু 7,3 এবং -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা 7/9 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাই ওখানে যদি m/n অনুপাতটা প্লাস আসলো, তাহলে কি বিভক্ত হবে? এটা অন্তর্বিভক্ত হবে। হ্যাঁ, এখানে যদি মাইনাস আসতো তাহলে আমরা কি লিখতাম? সেটা বহির্বিভক্ত লিখতাম। তাহলে এটাও বুঝতে পারলে অঙ্কটা সবাই? 5 পর্যন্ত আমি একটু দেখিয়ে দিই, 5টা একটু দেখিয়ে দিচ্ছি। পাঁচেরটা কি বলেছে? প্রমাণ করি 4টে বিন্দু পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। চারটে বিন্দু পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। এ 7,3, বি 9,6, সি 10,12, ডি 8,9। আচ্ছা, এই যে বিন্দুগুলো দ্বারা গঠিত সামান্তরিক, সেটা এবিসিডি। তাহলে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, আচ্ছা মধ্যবিন্দু এসি কর্ণ, তাই তো? তার মধ্যবিন্দু স্থানাঙ্ক কি করে পাবো? 7 + 10/2, 3 + 12, 3 + 12/2, 3 + 12/2। কিভাবে করলাম দেখো? x1 + x2/2, y1 + y2/2। তাহলে x1 7, x2 হচ্ছে 10, আর এই যে y1 3, y2 হচ্ছে 12। এতে কত হয়ে গেল? 17/2
আর 15/2 হলো। আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, আচ্ছা বিডি কর্ণ বি আর ডি 9+8/2 আর 6+9/2, 6+9/2 কত হয়ে গেল? এটা 17/2, 15/2। আচ্ছা কি পেয়ে গেলাম তাহলে? এবিসিডি চতুর্ভুজে, এটা চতুর্ভুজটা লিখতে হবে, এবিসিডি চতুর্ভুজে, চতুর্ভুজের এসি কর্ণের মধ্যবিন্দু যা বেরালো, বিডি কর্ণের মধ্যবিন্দুও তাই বেরালো। এবার আমরা সামান্তরিকের একটা ধর্ম জানি, সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, দুভাগে ভাগ করতে হবে। ছবি না আঁকলে বুঝতে পারবে ব্যাপারটা। এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তাই তো? তাহলে এই যে এরও মধ্যবিন্দু যে বিন্দু হবে, এরও মধ্যবিন্দু একই বিন্দু হবে। তা যেহেতু দুটোরই মধ্যবিন্দু সেম বিন্দু, তাহলে এটা লিখবো যেহেতু কর্ণ দ্বয়ের মধ্যবিন্দুগুলি একই বিন্দু, অতএব এবিসিডি একটি সামান্তরিক। তাহলে আগে আমরা এই সামান্তরিক প্রমাণ করতে গেলে অনেকগুলো বাহুর দৈর্ঘ্য এটা ওটা বের করেছিলাম, কর্ণদ্বয় দৈর্ঘ্য দেখিয়েছিলাম, অসমান দেখে করেছিলাম। আর এই চ্যাপ্টারে আমরা একটা নতুন পদ্ধতিতে সামান্তরিক প্রমাণ শিখলাম, কি যে চারটে বিন্দু দিয়ে সামান্তরিকটি গঠিত হবে তার কর্ণ দুটোর মধ্যবিন্দু বের করে নেব। যেমন আমরা প্রথমে এসি কর্ণের মধ্যবিন্দু বের করলাম, আর একবার বিটি কর্ণের মধ্যবিন্দু বের করলাম, দুটোই দেখলাম সেম বিন্দু হয়ে গেল। যেহেতু একটা চতুর্ভুজের কর্ণগুলির মধ্যবিন্দু সেম বিন্দু, সুতরাং ওই চতুর্ভুজটা কি হয়ে যাবে? একটি সামান্তরিক হয়ে যাবে। তাহলে আমাদের এটা সবাই বুঝতে পারলে। এখানেই তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকছে। এরপরের দিন বাকিটুকু আমরা করে ফেলার চেষ্টা করব। আর তোমরা এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হচ্ছে না। সামনের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।